কংগ্রেস দলের সমর্থিত প্রার্থীদ্বয়ের সমর্থনে আজকের এই মহতী জনসভার সভাপতিমণ্ডলীর শ্রদ্ধেয় সদস্যগণ, এই জনসভায় এই দুটি বিধানসভা কেন্দ্র থেকেই তার বিভিন্ন প্রান্ত থেকে যারা অংশগ্রহণ করেছেন, আমার শ্রদ্ধাভাজন অভিভাবক অভিভাবিকাবৃন্দ, মায়েরা, বোনেরা, যুব বন্ধুগণ এবং এই ছোলেংটা বাজারের সুদী ব্যবসায়ী, পথচারী, দূর থেকেও যারা আমার বক্তব্য শুনছেন, এই এলাকার সমস্ত সুধী নাগরিকদের আমি ত্রিপুরাজ্যের বামফ্রন্ট কমিটির তরফ থেকে এবং আমাদের রাজ্যে গণতন্ত্র এবং সংবিধান রক্ষায় গণতান্ত্রিক বা ধর্মনিরপেক্ষ দলের তরফ থেকে কংগ্রেস দলও আমাদের এই গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে সামিল হয়েছেন। আমরা আসন সমঝোতা করে এবার এই বিধানসভা নির্বাচনে আমরা ঐকমত্যের ভিত্তিতে আমরা লড়ছি। তাদের সকলের তরফ থেকে আপনাদের শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার জ্ঞাপন করছি। বন্ধুরা, আমার আগের বক্তাদের কাছ থেকে বিশেষ করে মাননীয় দিবাচন্দ্র রাংখল মহোদয়, বহুদিনের বিধায়ক, অভিজ্ঞ মানুষ, এক সময়তে কংগ্রেস দলের রাজ্য সভাপতি ছিলেন। তার অভিজ্ঞতা তিনি এখানে সুন্দর ব্যক্ত করেছেন এবং আপনারা নিজেরাও গত 5টি বছর এই ত্রিপুরাজ্যের প্রতিটি মানুষ যারা এই ভারতীয় জনতা পার্টি নামক আমাদের দেশের বর্তমান শাসক দল মিথ্যা, প্রতারণা, প্রবঞ্চনা, ঠকানো ছাড়া এই দলের আর কোনো ভূমিকা নেই। এটা শুধু ত্রিপুরাজ্যের গত 5 বছর ইতিহাস না, ভারতবর্ষে নরেন্দ্র মোদী সরকারের গত 8.5 বছরের তার দিনলিপি না। এই ভারতীয় জনতা পার্টি যে রাজনৈতিক বৃত্ত থেকে, শেকড় থেকে উঠে এসেছে, সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস থেকে একটু মিলিয়ে দেখুন। ভারতীয় জনতা পার্টির ইতিহাস হলো বিশ্বাসঘাতকতা, পেছন থেকে ছুরি মারা। তাদের নেতা নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে খুন করে, আর নরেন্দ্র মোদী এখন মহাত্মা গান্ধীকে পূজা করে। এ হলো বিজেপি। কাজেই গত 5 বছরের শাসন ত্রিপুরাজ্যের মানুষ আমরা দেখেছি। সেই নিরিখে এইবারের যে বিধানসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যের, অবশ্যই অতীতের সব বিধানসভা নির্বাচনের মতো এই নির্বাচনও নতুন একটা সরকার তৈরি করার, সরকার পরিবর্তন করার। কিন্তু ত্রিপুরাজ্যের মানুষের কাছে শুধু এটা নতুন একটা সরকার তৈরি করার লড়াই না, এটা শুধুমাত্র সরকার পরিবর্তন করার ভোট না, তার চাইতে বেশি উল্লেখযোগ্য গত 5 বছর এই ত্রিপুরাজ্যে
প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতিনিয়ত এই বিজেপি দলের হাতে যেভাবে গণতন্ত্র খুন হয়েছে, সংবিধান পদদলিত হয়েছে, এই ত্রিপুরাজ্যকে মডেল করে, ত্রিপুরাজ্যকে পরীক্ষাগারে পরিণত করে ভারতীয় জনতা পার্টি আগামী দিন সারা দেশে ত্রিপুরাজ্যে যেরকম ভাবে অত্যাচার চালিয়েছে, একদলীয় শাসন কায়েম করেছে, স্বৈরাচারী ব্যবস্থা তৈরি করেছে, সেই চেষ্টাকে প্রতিহত করতে হবে। এই লড়াই শুধু নতুন একটা সরকার তৈরি করা, এই অত্যাচারের দুর্বিনীত সরকার পরিবর্তন করা না। সারা দেশের মানুষ ত্রিপুরার দিকে তাকিয়ে আছে অধীর আগ্রহে। গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে, সংবিধানকে সচল করতে হবে। কেন কথাগুলি বলছি বন্ধুরা? ত্রিপুরাজ্যের মানুষ 2018 ইংরেজিতে বিজেপিকে ভোট দিয়েছিল। তারা স্লোগান তুলেছিলেন, সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। কথাগুলি সুন্দর, কিন্তু আমাদের অভিজ্ঞতায় এই সবকা সাথ এরা চলেছে কি? সবকা বিকাশ হয়েছে কি? সব বিশ্বাসের মানুষকে তারা ঠিক সেরকম ভাবে সম্মান করেছে কি? আদর যত্ন করেছে কি? করেনি, করতে পারে না। ভারতীয় জনতা পার্টির অভিধানে সেটা লেখা নেই। এই ত্রিপুরাজ্যের মানুষকে প্রতারিত করার জন্য, কারণ তারা জানতো 2018-তে ভারতীয় জনতা পার্টিতেও কোনো দিন কোনো এলাকায় রাস্তার জন্য, জলের জন্য, স্কুলের জন্য, ভূমিহীনদের পাট্টার জন্য, ফরেস্ট রিজার্ভ এলাকাতে আমাদের জুমিয়া ভাই বোনেদের অধিকারের জন্য, ছোলেঙ্কাতে কলেজ স্থাপনের জন্য, ছামনোতে ব্লক করার জন্য একটা দিন কোন আন্দোলন করেনি, একটা পোস্টার কোথাও লাগায়নি, একটা দিন তাদের কোন নেতা একদিনের জন্য জেল খাটেনি। কাজে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরাজ্যের মানুষের কাছে ভোট চাইবে কি করে? ভারতীয় জনতা পার্টি পূর্বতন বামপন্থী ফ্রন্ট সরকার তার বিরুদ্ধাচরণ করবে কি করে? কারণ আজকে এই গোবিন্দবাড়ি হোক, মানিকপুর হোক, ওই মানিকপুর তার ভেতরে চাকবেহা হোক, লালডিঙ্গা পাহাড়ের লোক হোক, নাতিনমণি পুতিন মনু বা শাখান পাহাড়ের লোক হোক, এই সমস্ত এলাকাগুলোতে কে রাস্তা নিয়ে গেছে? কে জল পুছিয়েছে? কে সেই জুমিয়াদের জন্য পাট্টার ব্যবস্থা করেছে? কে তাদের ছেলে মেয়েদের লেখাপড়া করার জন্য অঙ্গনওয়াড়ি স্কুল স্থাপন করেছে? এই ত্রিপুরাজ্য একদা অনাহারে মৃত্যুর মিছিল, সন্তান বিক্রি, একটা দুর্গম পাহাড়ি রাজ্য হিসাবে এই দেশের মানুষ জানত। ত্রিপুরা কোথায় বললে পরে, ত্রিপুরা যে রাজধানী আগরতলা কোথায় বললে মানচিত্র খুঁজত। এই বামপন্থী ফ্রন্ট সরকার লড়াই করে। এই লড়াই শুধু দিল্লি সরকারের বিরুদ্ধে না, এই লড়াই শুধুমাত্র যারা এই রাজ্যের মানুষকে বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে না, এই লড়াই করতে হয়েছে এই মাটিতে দাঁড়িয়ে। আমরা যখন ষষ্ঠ তপশিলের জন্য, ককবরকের জন্য, এডিসির হাতে অধিক ক্ষমতার জন্য, এ রাজ্যে সাবরুম পর্যন্ত রেল সম্প্রসারণের জন্য, আসাম আগরতলার রোডটিটাকে আরো প্রশস্ত করার জন্য, এই লালডিঙ্গা পাহাড়ের উপর দিয়ে
দশটা হয়ে জাম্পুই দিয়ে মিজোরামের উপর রাস্তা নিয়ে যাওয়ার জন্য আমরা লড়াই করেছি, শুধু দিল্লি সরকারের বিরুদ্ধে না, এই ত্রিপুরাজ্যের মধ্যেও এই ছুলাংটাতে, ছামনোতে, মানিকপুরে এখানে একদল সশস্ত্র যুবকদের, এদেরকে ভুল বুঝে, আমি সেই যুবকদের দোষারোপ করি না, তাদের ভুল বুঝিয়ে এদের মাথা নষ্ট করে স্বাধীন ত্রিপুরা করব, এই করব, সেই করব নামে আমাদের এই উন্নয়নমূলক কাজে বারে বারে ব্যাহত করিয়েছে। রাস্তা করতে গিয়ে, বিদ্যুৎ টানতে গিয়ে, ট্রাইবাল ওয়েলফেয়ার, এগ্রিকালচার, পিডব্লিউডির কাজ করতে গিয়ে অপহরণ হয়েছে। এই ছুলেংটার বহু মানুষ খুন হয়েছেন, ছামুনোর মানুষ খুন হয়েছেন, অপহৃত হয়েছেন, লাখ লাখ টাকা তাদের কাছ থেকে অপহরণ বাবদ তারা নিয়ে গেছে। বামফ্রন্ট মাথা নত করেনি, হার মানেনি, কারণ পাশে মানুষ আছে, জনগণ আছে, পাহাড়ি, বাঙালি, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ত্রিপুরী, চাকমা, মগ, রিয়াং, হালাম, সমস্ত সম্প্রদায়ের মানুষ সত্যিকারের সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস। হয়তো স্লোগান আমরা দিই না, বামপন্থী ফ্রন্ট সরকার সেই লক্ষ্য নিয়ে কাজ করেছে। কাজেই 2018 নির্বাচনে নরেন্দ্র মোদীদের, অমিত শাহদের, এ রাজ্যের যেসব বিজেপি নেতা হয়েছিল তাদের বামপন্থী ফ্রন্ট সরকার বিরুদ্ধে কথা বলে ভোট চাইবার সাহস ছিল না। কিন্তু শয়তানের কুবুদ্ধি, সুবুদ্ধি না থাকলেও, ভালো প্রবৃত্তি না থাকলেও মানুষকে ঠকানোর জন্য, বিভ্রান্ত করার জন্য, সাময়িকের জন্য হলেও মানুষের মন কিনে নেওয়ার জন্য হাজারো বুদ্ধি। কি স্লোগান তুললেন? দিল্লির সরকার আর রাজ্যের সরকার যদি এক দলের সরকার হয়, ফাইল চালাচালি করতে হবে না, ইনকিলাব জিন্দাবাদ বা বন্দে মাতরম করে ধর্মঘট করতে হবে না, মিছিল করতে হবে না, দিল্লি গিয়ে পরে থাকতে হবে না, শুধু মোবাইল ফোনে একবার হ্যালো করলে পরে সব চলে আসবে, ডাবল, 3 ডাবল, 4 ডাবল, 5 ডাবল। কি বলল? যদি বিজেপির সরকার হয়, ডাবল ইঞ্জিনের সরকার হবে। পেহেলা মন্ত্রিসভা মানে প্রথম মন্ত্রিসভাতেই 100 দিনের কাজের জায়গাতে 200 দিন, 170 টাকার মজুরে 340 টাকা, 700 টাকার ভাতা 3 গুণ হয়ে 2000 টাকা। প্রথম মন্ত্রিসভাতে প্রথম বছরেই 50,000 যুবক যুবতীর চাকুরির অফার। আর শিক্ষক, কর্মচারী, পুলিশ, টিএসআর তাদের নাকি মানিক সরকার, বাদল চৌধুরী দিল্লি থেকে টাকা নিয়ে এসে এদেরকে নাকি বেতন কম দেয়। প্রথম মন্ত্রিসভাতে তাদের বেতন দ্বিগুণ হয়ে যাবে, 2.5 গুণ হয়ে যাবে। যারা 30,000 টাকা বেতন পান, পরের মাসে তারা 60,000 টাকা করে বেতন পাবেন। আর এই যে অতিরিক্ত 30,000 টাকা, 4 12 48 মাস ইন্টু মানে 30,000 টাকা, 48 মাস হলে প্রায় 10 থেকে 20 লাখ টাকা অতিরিক্ত প্রত্যেকটা ঘরে ঢুকবে। সে অতিরিক্ত টাকা দিয়েই কর্মচারীরা দালান বাড়ি বানাতে পারবেন, মারুতি গাড়ি কিনতে পারবেন,
ছেলে মেয়েদেরকে দেশ বিদেশে লেখাপড়া করাতে পারবেন। এই ছিল প্রতিশ্রুতি। ত্রিপুরাকে হীরায় মরিয়ে দেওয়া হবে। ত্রিপুরার কিছু মানুষ তাদেরকে তো বিশ্বাস করে ফেলেছেন, তাদেরকে ভোট দিয়েছেন, নতুবা বিজেপি জিতলো কি করে? যে বিজেপি 2013 সালের ভোটে মাত্র 2% ভোট পেয়েছিল, এরা আইপিএফটি সহ 50% ভোট পেয়ে ফেললো, 48 ভাগ বেড়ে গেল। তাহলে কি করে বাড়লো? লড়াই করে নয়, সংগ্রাম করে নয়, মানুষের সাথে থেকে নয়, শুধু মিথ্যা মিথ্যা এবং মিথ্যার জোরে, প্রতারণার জোরে ত্রিপুরাজ্যের মানুষ গভীর আগ্রহে অপেক্ষা করলেন। হ্যাঁ, এখন ডাবল ইঞ্জিন সরকারের সুখ ভোগ করবেন। এই ছেলেংটা ময়নামা, ছামনু, মানিকপুর তত্তরই এগিয়ে যাবে। আর তার সাথে আরেকটা দল আইপিএফটি। এখন তো আইপিএফটি নাম বললে ডিকশনারি খুঁজতে হবে, কোন সময়ে জন্মেছিল, কোন সময় মরেছিল বলে। তাদেরকে তো বলানো হলো। প্রয়াত এনসি দেববর্মা মহোদয় এবং মেবার কুমার জমাতিয়াকে নরেন্দ্র মোদী, অমিত শাহর ডাইনে বানে বসিয়ে কি বলা হলো? তালদক বিসিং বিজেপি সরকার ফাইকে ত্রিপুরালেন অংশী নাই। ভীষণ ডকুমেন্ট নিয়ে ডাবল কোটা তো নাই না বিজয় এডিসি এলাকা ও ত্রিপুরালেন্ড আবনি সলাই কুবাং কতাল হস্তে কতাল রাজ্য খায়, কোতাল রাজধানী, কোতাল জেলা, কোতাল মহকুমা, কোতাল ব্লক, কোতাল পুলিশ ফোর্স, কোতাল স্টেট রাইফেলস বিভাগ নাই 50-60 হাজার চাকরি বেশি বা বেশি চাকরি সান্নাসী টংলা এডিসি এলাকাও ডাবল ইয়া রিডাবল। এডিসি এলাকা শুধু ডাবল না, রিডাবল উন্নতি হবে। বন্ধুরা, ত্রিপুরার একটা অংশের মানুষ বিশ্বাস করেছিলেন, যারা তাদের এই মিষ্টি কথায় বিশ্বাস করে বিজেপিকে ভোট দিয়েছিলেন, আমরা তাদেরকে অপরাধী বলতে রাজি না। মন থেকে বলছি, সৎভাবে বলছি। হ্যাঁ, ভুল করেছে, কিন্তু দোষ করেনি, পাপ করেনি। কারণ এই কথাগুলো বলেছে স্বয়ং প্রধানমন্ত্রী। পাপ যদি করে থাকে, নরেন্দ্র মোদী পাপ করেছে, অমিত শাহ পাপ করেছে। ত্রিপুরাজ্যের মানুষ তাদের এই মিথ্যা কথায় ভোট দেওয়ার জন্য, প্রতারণার ফাঁদে পা দেওয়ার জন্য তারা পাপ করেনি। কিন্তু বন্ধুরা, কি দেখেছি গত 5 বছর আমরা? ভারত একটা স্বাধীন দেশ। এই দেশে যে আইন, এই আইন সবার জন্য। ভিলেজের আইন ভিলেজের হাতে, ভিলেজ কমিটির হাতে, নির্বাচিত সদস্যদের হাতে। বিধানসভার আইন যারা বিধায়ক হন তাদের হাতে। মন্ত্রিসভা, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যে কোনো মন্ত্রী আইনের বাইরে তো চলতে পারেন না। আর সেই আইন প্রয়োগ করবে কে? চিফ সেক্রেটারি, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিএম, বিডিও, তহসিলদার। আর সেই জায়গায় যদি বলপূর্বক সে আইন মোতাবেক সে আইন পরিচালনা করতে হয়, কারা করবে? পুলিশের ডাইরেক্টর জেনারেল, ইন্সপেক্টর জেনারেল, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, সাব ডিভিশনাল পুলিশ অফিসার, থানায় ওসি,
দারোগা সাহেব, কোন নাগরিক, কোন ব্যক্তি বিশেষ যদি ভুল করে, অন্যায় করে, তাদের জন্য থানা আছে, পুলিশ আছে, আইন আছে, কানুন আছে, সে অনুযায়ী চলবে। গত 5 বছর মুখ্য সচিব থেকে শুরু করে তহসিলদার বা তহসিলদার অফিসের যিনি পিয়ন, তার ক্ষমতা সংবিধান অনুযায়ী প্রয়োগ করার সুযোগ নেই। পুলিশের ডাইরেক্টর জেনারেল থেকে শুরু করে থানার হোমগার্ড, তারা থুটু জগন্নাথ, ডিএম, এসপি, ওসি, এরা সব কোন একটা অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলনে তাদের উঠবস করতে হয়। যারা ঊর্ধ্বতন অফিসারকে দেখে স্যালুট করবেন, ইয়েস স্যার করবেন, তাদেরকে ইয়েস স্যার করতে হয় এমন কিছু লোক যারা মানুষ দ্বারা নির্বাচিত না, জননির্বাচিত না, তারা ভিলেজ কমিটির মেম্বারও না, চেয়ারম্যানও না, এডিসির মেম্বারও না, কোন সংস্থার কোন নির্বাচিত সদস্য না। তারাই হলো হর্তা, কর্তা, বিধাতা, দণ্ডমুন্ডের কর্তা। এই মনু, এই ময়নামা, ছৈলেংটা, মানিকপুর, ছাওমনু, সর্বত্র আপনি গ্রামের মানুষ, আপনি যদি ভারতীয় নাগরিক হন, আপনার সিটিজেনশিপ কার্ড থাকবে, রেশন কার্ড থাকবে, পঞ্চায়েত রেজিস্টারে আপনার নাম থাকলে পরে আপনার একটা রেগা কার্ড থাকবে, ভোটার আইডি কার্ড থাকবে, ভোটার তালিকাতে নাম থাকবে। আর সেই নাগরিক যদি হয়, কোন ভিলেজে যদি কোনো কাজ হয়, আপনাকে সে কাজ দিতে বাধ্য। আপনি কোন দল করেন, কোন দল করেন না, এটা কোনো বিচার্য বিষয় না, এটা আপনার অধিকার। এই অধিকার ভারতের সংবিধান, পার্লামেন্ট, আইন আপনাকে সে অধিকার দিয়েছে। আপনার যদি ভোটার তালিকাতে নাম থাকে, আপনি কি সকালে কি বিকালে যখন খুশি, যাকে খুশি, নির্বাচন কমিশন যে সময় বেঁধে দেয়, এটা ভিলেজ কমিটি হোক, এটা পঞ্চায়েত হোক, এটা লোকসভা হোক বা বিধানসভা, আপনি ভোট দিতে পারবেন। আবার আপনি কোন পার্টিকে ভোট দেবেন না। এখন একটা ব্যবস্থা আছে, নোটা। আপনি বিজেপিকে ভোট দেবেন না, সিপিএম কে ভোট দেবেন না, মথাকে ভোট দেবেন না, কংগ্রেসকে ভোট দেবেন না, তার ব্যবস্থা আছে নোটা। কেউ আটকাতে পারে না। আপনি যদি সেই বিরোধী নাগরিক হন, রেশন ডিলার আপনাকে সপ্তাহান্তে নিয়ম মতো অন্যরা যেরকম চাল ডাল পায়, আপনিও পাবেন। আপনি ছোলেংটার একজন শিক্ষিত যুবক, সরকারি চাকুরি নাই, রোজগার নাই, জমি জমাও নাই, আপনি ঠিক করেছেন একটা অটো কিনে বা একটা ক্যান্টার কিনে বা একটা টমটম কিনে, ব্যাংক থেকে ঋণ নিয়ে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে রোড পারমিট নিয়ে, আর চালক হিসাবে ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি রাস্তায় বেরোবেন। গত 5 বছরে এই যে অধিকারগুলো, এগুলি প্রয়োগ করার আপনার ক্ষমতা আছে কি? ওই অটো সিন্ডিকেটে বিএমএস তম কিছু লোক, তারা ঠিক করছে, এই তুমি অটো চালাবে না চালাবে না, তুমি গাড়ি চালাবে না চালাবে না, তাদের কথা মতো
আপনি গাড়ি ভাড়া দিয়ে ব্যবসা করবেন। সিপিএম এর লোক আপনার গাড়িতে বসলে আপনার গাড়ি ভেঙে ফেলবে। আপনি যদি বিজেপির সমর্থক না হন, আপনি ভোট কেটে যেতে পারবেন না। আপনাকে রেগা কাজ দেওয়া হবে না। বামপন্থী ফ্রন্ট সরকার এই রাজ্যের 4.5 লক্ষ লোককে ভাতা দিয়ে গেছে। এরা নতুন করে তো কাউকে ভাতা দেয়নি, 1.5 লক্ষ লোকের ভাতা কেটে দিয়েছে। কে তোমরা? কোথায় পঞ্চায়েতের রেজুলেশন? কোথায় বিএসসি রেজুলেশন? এগুলি সব হয়েছে মন্ডল নামে একটা কমিটি, মন্ডলের লোক। এই মন্ডল, তারাই ডিএম, তারাই এসপি, তারাই হাকিম, তাদের হুকুমে আপনি বৈধ নাগরিক, আপনি সে গ্রামের মানুষ, আপনি স্বাধীনভাবে মাথা উঁচু করে, আপনি কৃষক, আপনার খেতে কাজ করে, আপনি জুমিয়া, আপনার জুমে কাজ করে, আপনি শ্রমিক, আপনার ঘাম জড়িয়ে আপনি সংসার চালাবেন না। এদেরকে হিসাব নিকাশ করে চলতে হবে। যদি তাদেরকে হিসাব নিকাশ না করে চলেন, রাতের অন্ধকারে কেন দিন দুপুরে আপনার বাড়ি জ্বালিয়ে দেবে, বাজারের উপরে আপনাকে থাপ্পড় চুপ্পড় দিয়ে আপনাকে রক্তাক্ত করে দেবে, আপনার বাড়ির লোকের উপর আক্রমণ হবে। গত 5টি বছর প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতিদিন এই ত্রিপুরা যে হাজার হাজার মানুষ এই সংবিধান বহির্ভূত স্বয়ম্ভু রাজা, এরা নিজেরা নিজেরা রাজা, স্বনির্বাচিত এ রাজ্যের যারা হত্যাকর্তা বিধাতা, এদের হাতে আমার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, এটা লাঞ্ছিত হয়েছে। কাজী বন্ধুরা, আগামী 16ই ফেব্রুয়ারি শুধু বিজেপিকে হটানোর জন্য নতুন একটা জনগণের সরকার, প্রগ্রেসিভ গভর্নমেন্ট তৈরি করার ভোট না। এই ভোটে যে গণতন্ত্রের অপমৃত্যু তারা ঘটিয়েছে, যে সংবিধানকে তারা অচল করে দিয়েছে, এই নাথুরাম গডসের শিষ্যরা সেই সংবিধানকে আবার পুনরুজ্জীবিত করতে হবে। গণতন্ত্রকে আবার তার নিজের পায়ের উপর দাঁড় করাতে হবে। তার চ্যালেঞ্জ ত্রিপুরাজ্যের মানুষ সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছে, এবং সেই চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য আমরা একা বামপন্থীরা না, আমরা আহ্বান জানিয়েছি সমস্ত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হোক। আমরা খুশি, আমরা গর্বিত। আমাদের আহ্বানে কংগ্রেস দল, আমাদের মধ্যে নীতিগত ফারাক আছে, থাকবে, কর্মসূচিগত বামপন্থীদের সাথে কংগ্রেসের ফারাক ছিল, আছে, আগামী দিনও থাকবে। কিন্তু গণতন্ত্র না থাকলে, সংবিধান না থাকলে এই ফারাক নিয়ে বিতর্ক কোথায় হবে? যেমন উদাহরণ দিচ্ছি, 1985 ইংরাজি দিল্লিতে কংগ্রেস সরকার, মাননীয় ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী, এই ত্রিপুরাজ্যে প্রয়াত কমরেড নৃপেন চক্রবর্তী, দশরথ দেবের নেতৃত্বে বামপন্থী ফ্রন্ট সরকার। কংগ্রেসের সাথে আমাদের লড়াই আছে। 83 বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কিন্তু মাননীয় ইন্দিরা গান্ধীর কাছে এই ত্রিপুরাজ্যের বিধানসভা থেকে বামফ্রন্ট তথা সিপিআইএম, তৎকালীন টিউজেস সবাই মিলে যখন আমরা গেলাম,
এডিসির বিকাশের জন্য সপ্তম তপশিল দিয়ে এডিসি দিয়ে কিছু করা সম্ভব না ম্যাডাম। ষষ্ঠ তপশিল দিতে হবে ম্যাডাম। ইন্দিরা গান্ধী ত্রিপুরার যে বামফ্রন্ট সরকার, কিন্তু ত্রিপুরাজ্যকে এই সপ্তম তপশিলের এডিসি কে ষষ্ঠ তপশিলে উন্নীত করে দিয়েছে। গণতন্ত্র থাকলে, সংবিধান থাকলে, কর্মসূচিগত ফারাক থাকলেও জনগণের জন্য কাজ করতে অসুবিধা হয় না, এটাই হলো তার প্রমাণ। কিন্তু আজকে তো গণতন্ত্র নেই। নরেন্দ্র মোদী, অমিত শাহ তারা লোক দেখানো নাটক করে। নরেন্দ্র মোদী যখন এমপি হয়ে, প্রধানমন্ত্রী হয়ে পার্লামেন্টে ঢুকেন, পার্লামেন্টের সিঁড়িতে গিয়ে মাথা ঠুকে বলছে গণতন্ত্রের মন্দিরে প্রবেশ করছি। আর গত 8.5 বছর এমন দিন যায় না এই নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের পার্লামেন্টের ভেতরে ঢুকে পার্লামেন্টের খুঁটি ভাঙা হচ্ছে, পার্লামেন্টকে হেলাফেলা করা হচ্ছে, শ্রমিকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, কৃষকের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। ত্রিপুরাজ্যে তো তারা গত 5টা বছর তার পরীক্ষা চালিয়েছে। রাজ্যে গত 5 বছর কে ঠকেনি, কে প্রতারিত হয়নি? গ্রামের মানুষ 200 দিন কাজ দেবে, 40 দিন পায় না। দিবাবাবু বলেছেন, তিনি ব্লকের চেয়ারম্যান। আমি আপনাদেরকে বলবো, তিনি আজকে কংগ্রেস দলে এসে বলছেন তা নয়। দিবাচন্দ্র বাবু যখন বিজেপির এমএলএ ছিলেন, চেয়ারম্যান ছিলেন, ডুমাছড়াতে আমি তখন সাংসদ ছিলাম, একটা প্রকল্প উদ্বোধন করছে, দিবাচন্দ্র বাবু বলছেন আমার ব্লকে তো টাকা নাই, কিচ্ছু নাই, কি করব? আমি মনে মনে বলছেন দিবা বাবু কি করে বলছেন এগুলো? শাসক দলের এমএলএ হয়ে সত্য কথা বলছেন, কিন্তু ত্রিপুরাজ্যে কি গত 5 বছর টাকা আসেনি? হ্যাঁ, বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে যেরকম ভাবে লড়াই করে আমরা দিল্লির অনিচ্ছক হাত থেকে আমরা টাকা আনতাম, এরকম আসেনি, সে চেষ্টাও হয়নি। কিন্তু একটা সরকার থাকলে কিছু টাকা তো আসে, জনগণ থেকে ট্যাক্স তোলা হয়, পেট্রোলের দাম বাড়ানো হয়েছে, ডিজেলের দাম বাড়ানো হয়েছে, কেরোসিনের দাম 16-17 টাকা থেকে আজকে 100 টাকার উপরে চলে গেছে। মানুষের টাকা তো, সে টাকা তো আছে, কোথায়? সেই মন্ডলের নেতা 2-4 জন আগে বিড়ি খেতে পারে না, এখন একটার পর একটা তুলাওয়ালা সিগারেট খায়। আগে গাড়ির পেছনে উঠে ওই বনুগাড় যাওয়ার ভাড়া নাই, এখন 25 লাখ টাকার গাড়ি চড়ে 2-4 জন, সবাই না 2-4 জন। 3 তলা 4 তলা বাড়ির মালিক, ব্যাংকে কোটি কোটি টাকার ডিপোজিট, কোত্থেকে আসে? হ্যাঁ, সব বিজেপি সমর্থক, সব বিজেপির কর্মী, সব পৃষ্ঠপোষক, এই প্রমুখ, এদের হলে আমরা বলতাম কিছু করেছে, মুষ্টিমেয় কিছু। কার টাকা এগুলো? এই রেগার টাকা, ভাতার টাকা, রাস্তার টাকা, বিদ্যুতের টাকা, জলের টাকা, এই ত্রিপুরাজ্যের বেকার যুবকদের চাকুরি না দিয়ে এদের টাকা। কিছু মন্ত্রী আর কিছু মন্ডল আজকে ফুলে ফিপে কলা গাছ না বট গাছ হয়ে গেছে। তারা, এরা মানুষকে চেনে না, এরা মনে করে চোখ রাঙিয়ে আঙ্গুল দেখিয়ে বারে বারে ওই 2019 সালের লোকসভা নির্বাচন, বর্ধমানের বিধানসভার উপনির্বাচন, শহরগুলোতে যে মিউনিসিপাল কাউন্সিল নির্বাচন, এইভাবে পার হয়ে যাবে।
ত্রিপুরা রাজ্যের মানুষ এবার একজনও তার ভোট না দিয়ে যাবে না। ভারতীয় জনতা পার্টির বন্ধুরা যদি কেউ এই দিবা স্বপ্ন দেখেন, এদেরকে বলছি ভুলে যান। ত্রিপুরা রাজ্যের মানুষ, নির্বাচন কমিশন এরা বলেছে জিরো ভায়োলেন্স মিশন, জিরো পোল ভায়োলেন্স মিশন, কোন হিংসা হতে দেবে না। আমরা বলছি নির্বাচন কমিশন সে কাজ যদি করে থাকে স্বাগত, নির্বাচন কমিশনকে আমরা সাহায্য করব। কিন্তু ত্রিপুরা রাজ্যের মানুষ, ত্রিপুরা রাজ্যের ভোটাররাই তারা তাদের সে অধিকার তারা প্রয়োগ করবে। এই অধিকার কাউকে কেড়ে দিতে দেবে না। কারণ গত 5টি বছর আমরা কি দেখেছি? বেকারদের কাজ নেই, কর্মচারীদের বেতন বাড়া দূরে থাক, দিয়ে নেই, এদের পেনশন তুলে দেওয়া হয়েছে। এডিসি, এই এডিসি এলাকাতে ভোট করে না, প্লেস কমিটি নির্বাচন করেনি। আজকে প্রায় 1.5 বছর, 2 বছর হয়ে গেছে। আমরা বলেছিলাম সেই জায়গাতে ত্রিপুরামথাকেও, ত্রিপুরামথাও আজকে, গতকালও ত্রিপুরামথার মাননীয় চেয়ারম্যান প্রদ্যোৎ মাণিক্য কিশোর মহোদয় তিনি বলেছেন বিজেপি হলো শত্রু। এই বিজেপি মানুষে মানুষে বিভেদ লাগিয়ে, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে সারা দেশে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। এ রাজ্যের মধ্যেও পাহাড়ি বাঙালির মধ্যে বিভেদ লাগাতে চায়। এদের বিরুদ্ধে রুখতে হবে। কালো টাকা দিয়ে তারা কিনতে চায়। তারাও বলছেন বিজেপিকে হটাতে হবে। আমরা বলেছিলাম ত্রিপুরামথাকেও আসুন, বামফ্রন্ট এবং কংগ্রেস আমরা সমঝোতা করে আসন ভাগাভাগি করে আমরা ভোট দাঁড়িয়েছি, যাতে কোনো কেন্দ্রে বিজেপির ভোট ভাগাভাগি না হয়। মথার সাথে হয়তো বা আমাদের কর্মসূচিগত ফারাক আছে। মথা স্লোগান তুলছে ত্রিপুরাসাদের ইন্ডিজিনাস পিপলদের তাদের সোশিও ইকোনমিক্যাল কালচারাল আপলিফমেন্ট, তার জন্য তারা কনস্টিটিউশনাল সলিউশন চায়। আমরা সিপিআইএম বামফ্রন্ট বলছি হ্যাঁ, আপনাদের সে দাবির সাথে আমাদের কোনো বিরোধ নেই। উই অলসো ওয়ান্ট ত্রিপুরাসা ইন্ডিজিনাস পিপল বা ট্রাইবেলদের এদের পশ্চাৎপদতা ঘোচানোর জন্য দিল্লি সরকারকে সংবিধান সংশোধন করে এডিসির হাতে আরো ক্ষমতা দিতে হবে। একটা বিল আটকে আছে গত 5 বছর, কিছুই করেনি। শুধু একটা জায়গাতে আমরা বলে ত্রিপুরামথা সে দাবি আমরা সমর্থন করি না, সেটা হলো টেরিটোরিয়াল ডিসইন্টিগ্রেশন অব দ্য স্টেট। এই ছোট্ট ত্রিপুরাজ্য, এটা বিরোধিতার জন্য বিরোধিতা করি না, তার পেছনে যুক্তি আছে, লজিক আছে, বাস্তবতা আছে। এই ত্রিপুরাজ্যকে, এই ছোট্ট ত্রিপুরাজ্য, যে কোনো লোক ত্রিপুরাজ্যের ম্যাপ দেখেন, এডিসি এলাকা সব জেলার মধ্যে বিস্তৃত। ত্রিপুরাজ্যের বেশিরভাগ যে রেভিনিউ ভিলেজ, মৌজা, সমস্ত মহকুমাতে বিস্তৃত। এইভাবে যদি এডিসিকে নিয়ে আরেকটা রাজ্য করতে হয়, কত টুকরা হবে? কোন জায়গা দিয়ে সে একটা রাস্তা যাবে? কিভাবে ট্যাক্স কালেকশন হবে? কিভাবে বাজার নিয়ন্ত্রণ হবে? কিভাবে প্রশাসন চলবে? এটা তো রোগী জটিল রোগ হলে পরে অপারেশন করে শরীরের কোনো খারাপ জিনিস কেটে ফেলে রোগী বাঁচানোর জন্য কিছু বাইপাস সার্জারি হয়, কিন্তু এই সার্জারি হলে তো রোগী মারা যাবে। কাজে ত্রিপুরাজ্যের মধ্যে সেরকম ভাবে আলাদা রাজ্য সম্ভব না। এটা ত্রিপুরামথা চাইছে বলে আমরা বিরোধিতা করছি না, কিন্তু তার বাইরে
আর্থ সামাজিক সাংস্কৃতিক ভাষাগত বিকাশের জন্য তীব্রমথা যা যা চায় আমরা তার চেয়ে বেশি চাই। এটা ভিক্ষা করলে দিল্লির কোন সরকার দেবে না, লড়াই করে আনতে হয়। ষষ্ঠ তপশিল লড়াই করে এসেছে, ককবরক লড়াই করে স্বীকৃতি পেয়েছে। এডিসি এলাকার আজকে যা উন্নয়ন সব লড়াই করা হয়েছে, লড়াই ছাড়া এগুলো কিচ্ছু হয়নি। আমরা তীব্রমথাকে এখনো বলছি, হ্যাঁ এখন আর নমিনেশন কারো উইথড্র করার সুযোগ নাই, কারণ প্রার্থীরা সব দাঁড়িয়ে গেছে, শেষ দিন চলে গেছে। কিন্তু এখনো কিছু কিছু সিটে যদি আগামী দিন যে প্রার্থীর জেতার উজ্জ্বল সম্ভাবনা আমরা সবাই মিলে যদি বলি যে না তাকেই ভোট দিন, বিজেপিকে একেবারে শূন্য করে দেওয়া যাবে। এখনো তীব্রমথাকে আমরা সে আহ্বান জানাচ্ছি এই জনসভা থেকে, আসুন। কারণ বিজেপি আমাদেরও শত্রু, কংগ্রেসেরও শত্রু, মথারও শত্রু। বিজেপি হলো জনগণের শত্রু। এই জনগণের শত্রুকে একটা সিটে এদের জিততে দেওয়া মানে হলো ত্রিপুরাজ্যের কলঙ্ক হবে। এদের নির্মূল করতে হবে ত্রিপুরা থেকে। বন্ধুরা, এখানে দিবাবাবু কিছু অভিজ্ঞতার কথা বলেছেন। এই যে লালডিঙ্গার উপর দিয়ে দশদা হয়ে রাস্তা যাওয়ার কথা, এই প্রকল্প বহু আগের বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে আরো প্রায় 15-20 বছর আগে এই রাস্তা স্যাংশন হয়েছিল। তৎকালীন সময়েতে সন্ত্রাসবাদী কার্যকলাপের কারণে কিছু এরকম লোক মারা যাওয়ার পরে, অপহৃত হওয়ার পরে বন্ধ হয়ে যায়, কিন্তু প্রকল্প বাতিল হয়নি। আমরা চেষ্টায় ছিলাম, করেনি। কিন্তু বিজেপি সরকার আসার পর বিপ্লব দেব কিভাবে এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে খানা খানা বিলে। বিজেপি সরকার, আমি কথা দিচ্ছি, ত্রিপুরা যে বামফ্রন্টের নেতৃত্বে জনগণের সরকার হবে, লালডিঙ্গা দিয়ে সে রাস্তা আমরা নিয়ে যাব। যিনি সরকার নাই যে লামা আমি থান্না নাই থান্নি কক তুমি লাং নাই। জাতীয় সড়ক হয়তো হবে না, কিন্তু রাজ্যের সড়ক সেখানে হবে, তারা বঞ্চিত হবে না। আর একটা কথা বলছি, দিবাচন্দ্র বাবু বলেছেন এখানে আগরতলার লেক চুমুনিতে আমাদের ট্রাইবেলরা যারা আগরতলাতে সবজি বিক্রি করে, রিক্সা চালায়, এদের জন্য শেল্টার করার জন্য আমি যখন ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার ছিলাম, এই যে 1.5 ঘন্টা জায়গা কথা বলেছে, আমি কিনিয়েছিলাম। আমি যখন মন্ত্রী, এই জায়গা কেনা হয়েছিল, কিন্তু তখন এনএলসিপিআর থেকে কিছু অর্থ ঠিক মতো আসেনি, আমরা বিল্ডিং করতে পারিনি। কিন্তু এই সরকার এসে অন্যদিকে নিয়ে গেল। বুসুক জড়াতই চিনি বুকুং বারানি শত্রু বড় অরফুনগরিখা। আগামী দিন এই সমস্ত অপকর্ম সবগুলোই আমরা আবার নতুন করে আমরা দেখব, পর্যালোচনা করব, কিভাবে যে প্রকল্পগুলো তারা ডাইভার্ট করে দিয়েছে এগুলো তারা করে এটা দেখা যায়। সর্বশেষ যে কথাটা বলছি, বন্ধুরা, আজকে 5 তারিখ, হাতে আর 10 দিন সময় আছে প্রচারের, সরব প্রচারের জন্য 9 দিন, 10 দিন হলো নির্বাচনের আগে। সারা ত্রিপুরা যে আমি ঘুরছি, দক্ষিণ ত্রিপুরা থেকে উত্তর ত্রিপুরা, আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, সর্বত্র মানুষের জোয়ার উঠেছে। গণতন্ত্র পুনরুদ্ধার চাই, সংবিধানকে পুনঃস্থাপিত করা চাই। গত 5 বছর যে সমস্ত জায়গায় এই সন্ত্রাস করে বিরোধীদের পার্টি অফিস ভেঙেছে, আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে,
কোনো মিছিল করতে দেয়নি, মিটিং করতে দেয়নি। সর্বত্র সমস্ত অফিস আমাদের খুলেছে, একটা অফিসও বাদ নাই। এই অফিস আর বন্ধ হবে না, এই অফিস চালু থাকবে। যেখানে অফিস ভেঙে দিয়েছে আবার সেখানে অফিস হবে, এই ছেলেটা সহ। কাজেই এই 9টা দিন 10টা দিন সতর্ক থাকুন, হুঁশিয়ার থাকুন, প্রশাসনকে সহযোগিতা করুন। যদি প্রশাসন ফেল করে, বামফ্রন্ট এবং কংগ্রেসের ভলান্টিয়াররা, স্বেচ্ছাসেবকরা রুখে দাঁড়ান। মার খেয়ে পেছন দিকে যাওয়া না। কারো অধিকার কেড়ে নেওয়ার কথা বলছি না, কিন্তু মার খেয়ে বার্তা ছাড়বেন না। আপনার জায়গায় দাঁড়িয়ে থাকা, আপনার ভোট দেওয়ার অধিকার আপনার কেউ কেড়ে নিতে পারে না। আমাদের সংবিধান, গণতন্ত্র আপনাকে সে অধিকার দিয়েছে। সে অধিকার রক্ষায় সর্বত্র এখন থেকে ব্যারিকেড গড়ে তুলুন। আমি শুনেছি ছোলেংটা বাজারের কিছু বিজেপি বন্ধু, হে আপনি বিজেপি করেন, করুন, এখনো যদি বিজেপি করেন। গত 5টা বছর আপনাদের বেকারিত্ব, দারিদ্র, অর্থনৈতিক যে দুর্বলতার সুযোগ নিয়ে আপনার এলাকার কিছু লোক আপনাদেরকে দিয়ে আকাম কুকাম সমস্ত কাজ করেছে। এর বাড়িতে আগুন লাগাও, এর দোকান ভাঙো, এর মাথা ফাটাও, এর মিছিল আটকাও, একে ভোট দিতে দিও না। সব এরকম খারাপ কাজ আপনি নিজের মন থেকে, নিজে থেকে করেছেন। আমি এ কথা বলবো না, আমরা কথা বলি না। আপনাদের সামনে ললিপপ ঝুলিয়েছে। যদি সিপিএম এর বাড়ি একটা পুড়িয়ে দিতে পারো, মিছিল একটা বন্ধ করে দিতে পারো, বাজারে ওঠা এটাকে থামিয়ে দিতে পারো, তোমার চাকরি হবে, কিছু পাবে। পেয়েছেন কি বন্ধু? একটা হিসাব করুন। গত 5 বছর আপনাকে দিয়ে মুষ্টিমেয় কিছু লোক, যারা আজকে কোটি টাকার মালিক, তার পাহারাদার হয়েছেন আপনি, তার পাহারাদার, কিচ্ছু না। আমরা যেমন আমাদের ঘরে গৃহপালিত জন্তুদেরকে, এদেরকে কিছু খাওয়ান দিই, আপনাকে কিছু খাওয়ান দিয়েছে, কিছু গিলনও দিয়েছে। 2-4 দিন আপনি কিছু গিলেছেন, আপনি খেয়েছেন, আপনি একটু ফুর্তি করেছেন, কিন্তু আপনার বাড়ির মানুষ কিন্তু পায়নি সেগুলো। কিন্তু 5 বছর তো শেষ। এ রাজ্যের লক্ষ লক্ষ যুবক যুবতীকে, যাদেরকে বলেছে ট্যাট পরীক্ষা দাও, জিআরবিটি পরীক্ষা দাও, টিআরবিটি পরীক্ষা দাও, এসটিজিটি পরীক্ষা দাও, টিএসআর এর মাপ দাও, পুলিশের মাপ দাও, লক্ষ লক্ষ যুবক কোটি কোটি টাকা ডিমান্ড ড্রাফট দিয়ে চাকরি পাবে 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 এই আশায় ঘুরেছে। কোথায় মিস কলের চাকরি? মিস কল তো নাই, কিছুই হয়নি। শুধু ফল প্রকাশ কেন হয় না এটা জিজ্ঞেস করতে গিয়ে আগরতলাতে ওই মুখ্যমন্ত্রী বাড়ির সামনে, শিক্ষামন্ত্রী বাড়ির সামনে, সেখানে পুলিশের লাঠি পেটা, জল কামান, কাঁদানে গ্যাসের ধোঁয়া ভোগ করে আসতে হয়েছে। এত বড় অপমান। এগুলি প্রত্যক্ষ করেও যারা সে লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, তারা কারা? এরা আপনার ভাই না, আপনাদের বন্ধু না, আপনার পাড়ার ছেলে মেয়েরা না? এইভাবে তাদের নিয়ে ছিনিমিনি খেলেছে। এরপরও আপনারা যদি কেউ বিজেপি করবেন বলে, এটা আপনার অধিকার, আপনি বিজেপি করবেন না কথা বলতে পারি না। কিন্তু আমি শুনছি এখানে নাকি সিপিএম এর, কংগ্রেসের পতাকা লাগালেই নাকি ফেলে দেওয়া হয়। আর কটা দিন? আপনাদেরকে বলবো, হিসাব করুন, 16 তারিখ আর কটা দিন?
তারপরে 2 তারিখ কটা দিন, এরপরে কি সাহস করবেন আপনি সব করতে? আপনারা কি মনে করেন এরপরও এত অপরাধ করার পরও মানুষ সহ্য করবে? আমি করজোরে বলছি, এগুলো বন্ধ করুন। এই সমস্ত অপকর্ম 5টা বছর হয়েছে, এগুলো বন্ধ করুন। না 2 তারিখের পর্ব দেখিয়ে দেব, এ কথা বলছি না। 2 তারিখের পর ত্রিপুরা রাজ্যের মধ্যে এরকম কোন হিংসার কাজ আমরা করতে দেব না। আমরা ইতিমধ্যেই আমাদের ইশতেহার প্রকাশ করেছে, আপনাদের গ্রামেও আসবে, আপনারা দেখবেন। আমরা ইশতেহারে বলেছি বিজেপির বিষণ্ণ মতো জুমলা না, এরা 200 দিন কাজ দেবে বলে 40 দিন দেয়নি, আমরা দেব। 200 দিন রেগা সহ অন্যান্য কর্মসূচিতে গ্রামে কাজ দেব, আমরা মজুরি বাড়াবো। আমরা 7 লক্ষ বেকারকে চাকরি দেবে বলে 7,000 লোককে কর্মসংস্থান দেয়নি। আমরা বলেছি আমাদের ইশতেহারে 2.5 লক্ষ যুবক যুবতীকে আগামী 5 বছরে আমরা রোজগার আমরা দেব। কর্মচারীদের বেতন দ্বিগুণ করবে বলে এদেরকে ঠকিয়েছে, দূরে দূরে বদলি করেছে। কোন বেতন না বাড়িয়ে 1 পয়সা হাজার হাজার লোককে প্রমোশন দিয়েছে, এজিতে গিয়ে এখন পেনশন পায় না। আর এসব প্রতিশ্রুতি দিয়ে কর্মচারীদের পেনশন তুলে দিয়েছে, ডাইন হার্নেস তুলে দিয়েছে। আমরা বলেছি পেনশন আবার আমরা ফেরত দেব, ডাইনি হার্নেস দেব। এরা স্লোগান তোলে সবকা সাথ সবকা বিকাশ, বেটি বাঁচাও বেটি পড়াও। এই ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রতিদিন আমাদের মায়েরা বোনেরা লাঞ্ছিত আক্রান্ত। ত্রিপুরা রাজ্যের যৌবনকে নেশা মদ জুয়া ট্যাবলেট ইয়াবা দিয়ে আজকে যুব সমাজের মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে তারা। নেশামুক্ত ত্রিপুরার নামে ত্রিপুরাকে নেশার সাগরে ভাসিয়ে দিয়েছে তারা। আমরা বন্ধ করব, সত্যিকারের নেশামুক্ত ত্রিপুরা করে দেখাবো আমরা। সোজা কথা, আগামী 2 তারিখ মার্চের পর আমাদের পুলিশ টিএসএল এর বন্ধুরা গত 5টি বছর স্বাধীনভাবে কাজ করতে পারেনি। আগামী 2 তারিখের পর তারা মুক্ত হবে, স্বাধীনভাবে। দারোগা বাবু পুলিশ বাবু তারা আইন অনুযায়ী কাজ করবেন। কেউ তাদেরকে ওই মন্ডল অফিসে বসে আর এটা করো সেটা করো করার দিন থাকবে না। কাজী বন্ধুরা, একটা নতুন ত্রিপুরা, একটা প্রগতিশীল উজ্জ্বল, অতীতের বামপন্থী ফ্রন্ট সরকার যা করেছে তার চাইতেও বেশি সারা দেশের মধ্যে একটা তাক লাগানো স্বচ্ছ এগিয়ে চলা, যেখানে গণতন্ত্র সংবিধান প্রতিনিয়ত কাজ করবে। প্রত্যেকটা মানুষ তিনি যে দলই করুন, যে ধর্মাবলম্বী হন, স্বাধীনভাবে বুক ফুলিয়ে মাথা উঁচু করে আমার ধর্ম আমি পালন করি, আমার দল আমি করি, আমি যেটা পছন্দ সেটা করি, সংবিধান আমাকে যে সুযোগ দিয়েছে আমি তা ভোগ করি, এরকম রাজ্য আমরা করব। তার জন্য আপনারা এই লংথরাইবেলি মহকুমাতে আমাদের প্রার্থী জীবন মোহন ত্রিপুরা ছাউমনু কেন্দ্রে তাকে কাচি হাতুরা তারকা চিহ্নে, আর করমছড়া কেন্দ্রে